মোটামুটি ভাবে সবকিছু খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন। 7ই নভেম্বরের আগে কি প্রেক্ষাপট, দেশ স্বাধীনের পরবর্তী সিনারিও, সিচুয়েশন, 7ই নভেম্বরের পরবর্তীতে কি বিষয়গুলো, কি ঘটনা, কি ঘটেছে, কি অবস্থা ছিল দেশের, মানুষের কি অবস্থা ছিল, সবকিছু খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন। এর ভিতরে একটি কথা উনি বলেছেন যে পরে এবং আগে, 7ই নভেম্বরের পরে এবং আগে, এই যে দুটো সময়, এই দুটো সময় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। শুধু আমি মনে করি উনি যেই কথাগুলো বলেছেন যে শুধু দেশের মানুষ, আমাদের নেতাকর্মী নয়, সমগ্র দেশের মানুষকে দলমত নির্বিশেষে কতগুলো বিষয় জানতে হবে। এটা জানা দরকার। এই জন্য আমি নজরুল ভাইয়ের সাথে 100% একমত। এটা এই জন্য জানা দরকার, আমরা যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করি, এরকম প্রত্যেকটি মানুষ এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে দেশ সম্পর্কে, দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রত্যেকটি মানুষের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে, বা প্রত্যেকটি মানুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে। উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই বোনেরা, সেজন্য আমি খুব বেশি ওই কথাগুলোতে যাব না। আমাদের মহাসচিবও তুলে ধরেছেন, অন্যান্য বক্তারাও তুলে ধরেছেন, এবং শেষে নজরুল ইসলাম সাহেব যেভাবে তুলে ধরেছেন, আমি ওই বিষয়গুলোতে না গিয়ে আমি আর একটু সামনের বিষয়ে আসতে চাই। আপনাদের সামনে দু তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি দেশের বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরা প্রয়োজন। উপস্থিত ভাই বোনেরা, 7ই নভেম্বর বাংলাদেশের জাতীয় ও সংহতি দিবস। আমি বিশ্বাস করি এবং দেশপ্রেমিক জনগণও বিশ্বাস করে, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কাছে, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কাছে, বাংলাদেশের পক্ষের শক্তির কাছে 7ই নভেম্বর আমাদের প্রেরণার বাতিঘর। 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের পক্ষের শক্তির কাছে বাংলাদেশের স্বার্থ বিরোধী অপশক্তি পরাজিত হয়েছিল। কিন্তু নানা ষড়যন্ত্রের পথ ধরে 1975-এর নভেম্বরের সেই পরাজিত অপশক্তি এখন যেভাবেই হোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে, বরং বলা যায় জবরদখল করে রেখেছে। সেই পরাজিত অপশক্তি এখন নতুন প্রজন্মকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গৌরবজনক যে অধ্যায় বা ইতিহাস বা কারণ, প্রেক্ষাপট, এগুলো থেকে দূরে রাখতে চায়, এগুলো জানতে দিতে চায় না। কিন্তু কেন? কারণটি খুব সিম্পল। তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গৌরবজনক ইতিহাস ভুলে দিতে চায়। তারা চায় যে দেশের মানুষ বিষয়গুলো ভুলে যায়। কারণ স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল কিন্তু বলা যায় 1975 সালের 7ই নভেম্বর পর্যন্ত থেকে। এর আগে দেশটাকে যেভাবে আওয়ামী লীগ যে অবস্থার, যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি তৈরি করেছিল, ঠিক একই রকম প্রেক্ষাপট বা পরিস্থিতি বর্তমানেও কিন্তু বিরাজ করছে। বর্তমানে এই মুহূর্তে আপনারা যারা দেশে আছেন, বিশেষ করে সরকারের বিপক্ষে যারা আছেন, প্রত্যেকটি মানুষ, দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আজকে পরতে পরতে অনুভব করছেন এই মুহূর্তে দেশে কি অবস্থা। মানুষের বাক স্বাধীনতা থেকে আরম্ভ করে যে কোনো ধরনের স্বাধীনতা, অর্থাৎ সংবিধান মানুষকে যে অধিকার দেয়, যে অধিকারগুলো দেয়, মৌলিক অধিকার, প্রত্যেকটির কি অবস্থা প্রতিটি মানুষ, দেশপ্রেমিক প্রতিটি মানুষ আজকে অনুভব করছে পরতে পরতে কি কঠিন একটি অবস্থার মধ্যে। ঠিক এই একই অবস্থা ছিল 7ই নভেম্বরের আগে, তৎকালীন সময়ে দেশে। এই কারণেই কিন্তু 7ই নভেম্বরের সাহসী ইতিহাস, 75-এর নভেম্বরের পরাজিত যে অপশক্তি, তাদের ভয়ের কারণ।
সেজন্যই তারা এখন চেষ্টা করে 7ই নভেম্বরের যে প্রকৃত ইতিহাস সেটাকে বিকৃত করে, এবং এর জন্য এরা আদালত অথবা র্যাব, পুলিশের ভয় থাকে, আদালতের আশ্রয় নেয়, জোর করে আদালতকে দিয়ে একটি রায় প্রকাশ করার মাধ্যমে জোর করে দাবিয়ে রাখতে চায় বা জোর করে বিকৃত করতে চায়। কেউ যদি তারপরেও সত্য বলতে চায়, তার বিরুদ্ধে র্যাব বা পুলিশের বন্দুকের ভয় দেখানো হয়। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই মূল্যবোধে উজ্জীবিত হয়েই কিন্তু 1971 সালে লাখো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছিল। অথচ স্বাধীনতা পরবর্তী যে আওয়ামী লীগ সরকার আজীবন ক্ষমতা কুক্ষিগত রাখতে স্বেচ্ছাচারিতা শুরু করেছিল, যার একটি অংশ, ছোট একটি অংশ আমরা কিন্তু নজরুল ভাইয়ের কথা থেকে, আলোচনা থেকে আমরা জানতে পেরেছি। উনি একদম বিভিন্ন ঘটনা এক্সপ্লেন করে, বিভিন্ন উদাহরণ, ঘটনা, তথ্য দিয়ে উনি এই যে আমি যে কথাটা বললাম যে কক্ষিগত রাখতে চেয়েছিল, কিভাবে স্বেচ্ছাচারিত করেছিল, উনি বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছেন। দেশের গণতন্ত্র যাকে গলা টিপে হত্যা করা হয়েছিল, রাজনৈতিক দল তো সকল এক বাকশাল রেখে সব রাজনৈতিক দলগুলোকে করা হয়েছিল বিলুপ্ত। সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল কম বেশি আমরা এর মধ্যে জানতে পেরেছি। দুর্নীতি, লুটপাট, খুন, গুম, অপহরণ একটা স্বাভাবিক, নিত্য নৈমিত্তিক স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছিল। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেনাবাহিনীকে দুর্বল করার জন্য, দুর্বল করে রাখার জন্য, যেই সেনাবাহিনীকে নিয়ে একসময় বাংলাদেশের প্রতিটি মানুষ, একসময় কথাটা খুব দুঃখ ভরাক্রান্ত মনেই আমি বললাম, একসময় শব্দটা আমি যোগ করলাম, যেই সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের মানুষ গৌরব করত, প্রতিটি মানুষ দেশপ্রেমিক, প্রতিটি মানুষ, সেই সেনাবাহিনীকে তখনই দুর্বল করে রাখার জন্য রক্ষী বাহিনী নামে একটা প্যারালাল সংগঠন তৈরি করা হয়েছিল বা বর্বর বাহিনী গঠন করা হয়েছিল। এই রক্ষী বাহিনীর কাজ ছিল তৎকালীন আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন দল ও মতের মানুষগুলোকে অপহরণ, গুম, খুন করা। এই রক্ষী বাহিনীর সময় নজরুল ভাই তার বক্তব্যে উনি তুলে ধরেছেন, যে রেফারেন্স দিয়ে উনি তুলে, সেই রক্ষী বাহিনী নিজেরাই তাদের বক্তব্যে বিভিন্ন সময় বলেছে যে তারা সেই সময় একটি বিরোধী দলের ভূমিকা হিসেবে, রাজনৈতিক দল হিসেবে ভূমিকা পালন করেছিল। তারাই তাদের বিভিন্ন পত্রপত্রিকায়, তাদের বিভিন্ন ডকুমেন্টে তারা বলেছে যে এই রক্ষী বাহিনী তাদের 30,000 নেতাকর্মীকে হত্যা করেছিল। দুর্নীতি, দুর্ভিক্ষ আর ক্ষমতার ভাগবটা নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নৈরাজ্য স্বাধীনতার মাত্র 4 বছরেরও কম সময়ের মধ্যে দেশটাকে একটা নরকে পরিণত করেছিল। ঠিক সেই অন্ধকার সময় 1974 সালের 13ই অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকা, ইত্তেফাক একটা এমন পুরাতন পত্রিকা যেটা সম্পর্কে বাংলাদেশের সকল মানুষই, সেই ইত্তেফাক পত্রিকায় একটা রিপোর্ট সেদিন শিরোনাম হয়েছিল 13ই অক্টোবর 1974 সালে। কি ছিল রিপোর্টের শিরোনামটা? ঢাকায় প্রতিদিন গড়ে 74 জনের লাশ দাফন। নজরুল ভাই ওনার কথাই কিন্তু কতগুলো রেফারেন্স দিয়েছেন, বিভিন্ন ডেট দিয়ে, কোথায় কবে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন মারা গিয়েছে, কিভাবে কি হয়েছে। নেতৃবৃন্দ, 75-এর নভেম্বরে সেই পরাজিত অপশক্তি এখন মহাজোটের নামে একজোট হয়ে আবার রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এবার কিন্তু তাদের মিশন দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং দেশের শান্তিমত্তার প্রতীক যে সেনাবাহিনী, যেই সেনাবাহিনীকে পঙ্গু করে রাখার জন্য তারা তখন রক্ষী বাহিনী গঠন করেছিল, সেই সেনাবাহিনী যারা পরবর্তীকালে দেশের স্বাধীনতাকামী, দেশপ্রেমিক প্রতিটি মানুষের কাছে গর্বের একটি বিষয় ছিল, সেই সেনাবাহিনীকে বিপর্যস্ত করা, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি এবং দেশপ্রেমিক সেনাবাহিনী, এদেরকে বিপর্যস্ত করা, এই দুটি শক্তিকে বিপর্যস্ত করা। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি এবং দেশের যে দেশপ্রেমিক সেনাবাহিনী, এদেরকে যদি বিপর্যস্ত করা না যায়,
তাহলে ৭৫-এর পরাজিত এই অপশক্তির পক্ষে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব নয়, রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা সম্ভব নয়। তাই সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে ৭৫-এর নভেম্বরের পরাজিত অপশক্তি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং সেনাবাহিনীকে দুর্বল করার মিশন বাস্তবায়ন করেছে। কিভাবে? আসুন আমরা উপস্থিত নেতৃবৃন্দ এবং ভাই বোনেরা, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সাফল্য যাত্রা বাধাগ্রস্ত করতেই ৭৫-এর পরাজিত অপশক্তি তাদের মিশন বাস্তবায়নের জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে ২০০৪ সালে ২১শে আগস্টের ঘটনা ঘটায়। কয়েকটা বিষয় একটু খেয়াল করবেন। ২১শে আগস্টের ষড়যন্ত্রের বিষয়টি যদি খেয়াল করেন আপনারা, তাহলে ২১শে আগস্টের যে ষড়যন্ত্র, এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে। ২০০৪ সালে ২১শে আগস্টের আওয়ামী লীগের যে সমাবেশটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল পল্টনের মুক্তাঙ্গনে। আইন শৃঙ্খলা বাহিনী সেদিন সেভাবেই প্রস্তুতি নিয়েছিল, সিকিউরিটি চেক থেকে আরম্ভ করে সবকিছু রেকি করা থেকে আরম্ভ করে তারা মুক্তাঙ্গনে সেভাবেই প্রস্তুতি নিয়েছিল। আওয়ামী লীগও তার কয়েকদিন আগে প্রশাসনের কাছ থেকে, সিটি কর্পোরেশনের কাছ থেকে পারমিশন নিয়েছিল মুক্তাঙ্গনে মিটিং করবে, এই কথা বলি লিখিতভাবে। অথচ ঠিক সমাবেশের দিন, সমাবেশ শুরু করার কিছু সময় আগে কাউকে না জানিয়ে, কার নির্দেশে সমাবেশের স্থান মুক্তাঙ্গন থেকে সরিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে নেওয়া হয়েছিল, কারা নিয়েছিল, কেন নিয়েছিল, কি ছিল তাদের উদ্দেশ্য, এটা কিন্তু একটা বিরাট রহস্য। আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগে বিভিন্ন সময়ে যাদেরকে গ্রেফতার করা হলো, বিশেষ করে আমরা তো এটার কাজ শুরু করেছিলাম, বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল, শুরু করেছিলাম, বাকি কাজ কিছু এসে তাদেরই ষড়যন্ত্রের ফসল, বা আমরা বলবো ষড়যন্ত্রের ফসল, সেই 111 সরকার এবং তা পরবর্তীতে তারা নিজেরা এই কাজটা করলো। বিভিন্ন সময় তারাই অনেক লোককে ধরেছে। আচ্ছা, আদালতের দেওয়া যে তারা যেসব কিছু কোন লোকজনকে ধরেছে, এরকম বেশ কিছু লোকের স্বীকারোক্তি যা বিভিন্ন সময় পত্রপত্রিকায় কিন্তু প্রকাশ পেয়েছে। এই স্বীকারোক্তিগুলো বা জবানবন্দিগুলোতে এই লোকগুলো বলেছে তারা নাকি আওয়ামী লীগের অফিসের সামনে সমাবেশের যে জায়গাটা ছিল, এই ঘটনা ঘটার ২-১ দিন আগেই তারা রেকি করে এসেছিল। যাদেরকে এই কেসে ধরা হয়েছিল সেই সব লোক জবানবন্দি দিয়েছে। এই জবানবন্দিগুলো বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এই অবৈধ শেখ হাসিনা, অবৈধ আওয়ামী লীগ সরকারের সময়ই কিন্তু পত্রপত্রিকায় এগুলো প্রকাশিত। প্রশ্ন হলো, সমাবেশ হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে, তাহলে হামলাকারীরা কিভাবে আওয়ামী লীগ অফিসের সামনে সমাবেশ হবে এই কথাটা ২-১ দিন আগেই তারা জানতো, ২-১ দিন আগেই তারা রেকি করে এসেছিল? এটি কিন্তু একটি বিরাট প্রশ্ন। এই প্রশ্নটি আপনাদেরকে করতে হবে, তাদের দেশপ্রেমিক প্রতিটি মানুষকে করতে হবে, এই ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের লোকজনদেরকে। হামলাকারীরা আগে জেনে গেল যে সমাবেশটা কিন্তু মুক্তাঙ্গনে হবে না, হবে আওয়ামী লীগের অফিসের সামনে। এমন অনেক অজানা প্রশ্নের জবাবের মধ্যে কিন্তু লুকিয়ে আছে ২১শে আগস্টের রহস্য। সেই সময় আমাদের বিএনপি সরকার যাতে একটি সুষ্ঠু বিচার প্রক্রিয়া হয়, বিচার হয়, সেই জন্য তারা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিল। একটি ইন্টারেস্টিং ব্যাপার, এই ২১শে আগস্ট হামলার যে মূল অভিযুক্ত আসামি মুফতি হান্নান, এই মুফতি হান্নানকে কিন্তু গ্রেফতার করেছিল বিএনপি সরকার। এর ৪ বছর আগে, ৬ বছর আগে গোপালগঞ্জে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সাথেও এই মুফতি হান্নানের সম্পৃক্ততা পাওয়া গিয়েছিল, কিন্তু ওই ঘটনার পরেও প্রায় ২-২.৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ কিন্তু তাকে গ্রেফতার করেনি মুফতি হান্নানকে। শুধু তাই নয়, গোপালগঞ্জে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে,
সেখানে মুফতি হান্নানের ছোট ভাইকে শেখ হাসিনার 96 সালের সরকারের সময় তাকে একটি প্লট দেওয়া হয়েছিল। কাজেই উপস্থিত ভাই বোনেরা, এই বিষয়গুলো, যেই কথাটা আপনাদের সামনে বললাম, এটি একদম অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা, তাৎপর্যপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখে আওয়ামী লীগ সরকার 21শে আগস্ট সম্পর্কে জনগণ যতই যা বলুক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ এসব বিশ্বাস করে না। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে প্রশাসনের দলীয় দুর্নীতিবাজদের নিয়ে বা তাদেরকে দিয়ে যা রাতের অন্ধকারে 10 কোটি ভোটারদের ভোট নিয়ে প্রতারণা করতে পারে, ক্ষমতা জোর করে দখল করে রাখতে যারা বিনা ভোটে নির্বাচনের আগেই 1.5 শতাধিক নিজেদের প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করতে পারে, তাদের পক্ষে নিজেদের লোকজন দিয়ে, পুলিশের ভিতরে নিজেদের লোকজন দিয়ে 21শে আগস্টের ঘটনা নিজেদের মতন করে সাজিয়ে অন্যের ঘাড়ে চাপাবে, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। তাই আমি মনে করি নেতৃবৃন্দ, বাংলাদেশের পক্ষের শক্তি মনে করে, আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষের শক্তি মনে করে, পক্ষের শক্তি 21শে আগস্ট এবং কথিত 1/11 একই সূত্রে গাঁথা। একটি 1/11 এর নাটক মঞ্চস্থ করার জন্যই কিন্তু পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল 21শে আগস্টের ঘটনা। কথিত 21শে আগস্ট এবং 1/11 এর নামে ষড়যন্ত্রের পথ ধরেই কিন্তু 2007 সালে ক্ষমতা দখল করে 75-এর সেই পরাজিত অপশক্তি। এই অপশক্তি এখন তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, প্রতিশোধ নিচ্ছে সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে। নেতৃবৃন্দ, আজকের এই মিটিং এ যারা সংযুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, 2009 সালে ফেব্রুয়ারি মাসে বিডিআর পিলখানায় সুকৌশলে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যাযজ্ঞ ছিল সেই প্রতিশোধের কিন্তু একটি অংশ। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে খোদ রাজধানীতে বিডিআর পিলখানায় 57 জন সেনা কর্মকর্তার হত্যাযজ্ঞ নিছক কোনো ঘটনা নয়। ঘটনাটি ছিল সম্পূর্ণভাবে পরিকল্পিত একটি সেনা হত্যাযজ্ঞ। কয়েকটি প্রশ্নের জবাব খুঁজলেই সেটি কিন্তু স্পষ্ট হয়ে যাবে প্রত্যেকটি দেশপ্রেমিক জনগণ মানুষের কাছে। 2009 সালের ফেব্রুয়ারিতে সকালেই তৎকালীন বিডিআর প্রধান জেনারেল শাকিল ফোনে পিলখানার বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের কথা জানিয়েছিল সেই সময় জেনারেল মঈনকে। মঈন জানিয়েছিল অবৈধ শেখ হাসিনাকে। পিলখানার ঘটনা জানার পরও জেনারেল শাকিল নিহত হওয়ার আগ পর্যন্ত মঈন পেয়েছিল কমপক্ষে 1 ঘন্টা 10 মিনিট, আর শেখ হাসিনা পেয়েছিল 1 ঘন্টা 5 মিনিট। এত সময়ের পাবার পরও বিডিআর প্রধান সহ এই 57 জন অফিসারকে রক্ষা করা গেল না। এটি তো আর যাই হোক, আমি একজন সেনা প্রধানের, সেনা কর্মকর্তার সন্তান হিসেবে আমি এটা বিশ্বাস করি না। এটা আমি শুধু একা নয়, বাংলাদেশের সেনাবাহিনী সহ সেনা সংস্থা কোনো অফিসার, কোনো সৈনিক বিশ্বাস করে না। শুধু তারাই নয়, বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক কেউ একজনও বিশ্বাস করে না এটা, যে প্রায় 1.25 ঘন্টা সময় পাবার পরও এতগুলো মানুষকে বাঁচাতে সক্ষম হল না বা বাঁচালো না। অবশ্যই এটা ষড়যন্ত্র ছিল। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের মতন সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা হত্যার নির্মম হত্যাযজ্ঞের দিনটাকেও 75-এর পরাজিত অপশক্তি এখন মানুষের মন থেকে মুছে ফেলে দিতে চায়। তারা চায় না যে সেই যে 2009 সালের 25 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, দেশপ্রেমিক নাগরিকটা মনে থাকুক।
তাদের মন থেকে এটা মুছে দিতে চায়। সেনা হত্যাযজ্ঞের নির্মম দিনটি শোক দিবস হিসাবে অত্যন্ত দুঃখের বিষয়। একটু আগে যে আমি বলেছি যে এক সময়ের আমাদের গৌরব করা যেই বাহিনীকে নিয়ে আমরা গৌরব করতাম, অত্যন্ত দুঃখের সাথে এক কথা বলতে হচ্ছে সত্যি। কারণ একটু আগে আমি বললাম যে আমি একজন সেনা প্রধানের সন্তান, আমি একজন সেনা পরিবারের সন্তান, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ নিজেদের ৫৭ জন অফিসারকে হত্যা করা হলো, ৫৭ জন অফিসার শহীদ হলো, কিন্তু এই যে ২৫শে ফেব্রুয়ারি এই দিনটাকে সেনাবাহিনী যে জাতীয় শোক দিবস হিসেবে পালন করবে, সশস্ত্র বাহিনী, সমগ্র বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে এটিকে শোক দিবস হিসেবে পালন করবে, সেটি বলা বা সেটি করার মতন মানসিক শক্তি পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। এটাই চেয়েছিল এই অপশক্তি, ৭৫-এর পরাজিত অপশক্তি, এটাই চেয়েছিল। দুঃখজনকভাবে সত্য, এই মুহূর্ত পর্যন্ত হলো তারা সেই কাজে সফল হয়েছে। অথচ দেশপ্রেমিক জনগণ মনে করে বাংলাদেশের ইতিহাসে ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস হিসাবে পালন করা উচিত। সশস্ত্র বাহিনী ছিল দেশের গৌরবজনক একটি প্রতিষ্ঠান, ছিল সাহসের প্রতীক। বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী প্রত্যেকটা মানুষের কাছে গৌরবের বিষয়, একটি সাহসের একটি প্রতীক ছিল। অথচ নিজের পরিচয় দেওয়া সত্ত্বেও সেনাবাহিনীর কর্মকর্তা সেই মেজর সিনহাকে ঠান্ডা মাথায় কয়দিন আগে গুলি করে হত্যা করা হলো। শুধু কি তাই, সে তার কবরের মাটি না শুকোতেই নিজেকে নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দেবার পরেও লেফটেন্যান্ট ওয়াসিফকে কিভাবে রাজপথে পিটিয়ে রক্তাক্ত করা হলো। আজকে কোটি কোটি বাংলাদেশের মনে প্রশ্ন, দেশের কোটি কোটি মানুষের মনে প্রশ্ন যে কতজন মেজর আসিফ জীবন দিলে বা কতজন লেফটেন্যান্ট ওয়াসিফ চড়থাপ্পড় খেলে বা দাঁত ভেঙে দিলে তাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পক্ষে গিয়ে দাঁড়াবে। এইটি আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রশ্ন যে কতজন সিনহা মারা গেলে, কতজন ওয়াসিফকে সস্ত্রীক লাঞ্ছিত করা হলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী জনগণের পক্ষে দাঁড়াবে। এটি আজকে কোটি কোটি মানুষের মনে প্রশ্ন। শুধু কি তাই, এখন আমরা কি দেখি, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কি দেখি, কি শুনছি, আমরা কি দেখছি, এটা তো এরকম তো আগে কখনো আমরা শুনিনি, আগে কখনো আমরা দেখিনি। এখন নাকি বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ হয় ভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন উচ্চ পদে অফিসারদের নিয়োগ হয় ভিন্ন দেশ থেকে। খোদ সেনাপ্রধান কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইউটিউবে একটা টেলিফোন কনভারসেশন বের হয়েছে যে বর্তমানে সেনাপ্রধান তার অপর এক রিটায়ার্ড কলিগের সাথে আলাপ করার সময় এইসব কতগুলো কথাবার্তা বলেছে। শুধু কি তাই বলেছে, বেশ লম্বা ছিল সেই আলাপটা। সেই আলাপের মধ্যে আরেকটা ভয়াবহ ব্যাপার উঠে এসেছে। কি ভয়াবহ ব্যাপারটা? ভয়াবহ এবং সত্য একটা ব্যাপার উঠে এসেছে, শুধু ভয়াবহ না, সত্য ব্যাপার। যেই ব্যাপারটা বাংলাদেশের মানুষ বহু আগের থেকে মনে প্রাণে বিশ্বাস করত, যেই ব্যাপারটা আমি আপনাদেরকে অনেক আগে বলেছি, যেই ব্যাপারটা বহু বিদেশি সাংবাদিক বিভিন্ন সময় উল্লেখ করেছে তাদের বিভিন্ন নিউজে। কি সেই ব্যাপারটা? তাদের কথোপকথনে সেনাপ্রধান এবং সে উচ্চ রিটায়ার্ড যে কর্মকর্তা, সেনাবাহিনীর রিটায়ার্ড কর্মকর্তা, তাদের কনভারসেশনে উঠে এসছে যে কিভাবে গুটি কয়েক সেনাবাহিনীর অফিসারদেরকে দিয়ে এই অবৈধ শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে কিভাবে গুম করছে, কিভাবে খুন করছে, সেই কথা ফুটে উঠেছে। শুধু খুনের কথা না, বিভিন্ন দুর্নীতিতে সে এবং তার পরিবার কিভাবে জড়িত,
এই কথা শেখ হাসিনা, অবৈধ শেখ হাসিনা, রং হেডেড শেখ হাসিনা কিভাবে জড়িত, এই কথাগুলো ফুটে উঠেছে। এগুলো তো আমাদের কথা না, আমরা এতদিন বলতাম। আজ সাক্ষ্য প্রমাণ নিয়ে শেখ হাসিনা নিয়োজিত সেনা প্রধানই নিজের মুখে এই কথাগুলো বলেছে। সেই রিটায়ার্ড যে অফিসার যার সাথে সেনাপ্রধান কথা বলছে, সেই রিটায়ার্ড অফিসারকে তো হাসিনা বা আওয়ামী লীগ সরকারই সে নিজের মুখেই বলেছে যে তারা এসে তাকে চাকরি ফিরিয়ে দিয়েছিল, কি কি করেছিল, সেই লোকও তো এইসব কথা বলছে। তাহলে আজকে তাদের মানুষই এই কথাগুলো তুলে ধরেছে, আজ সত্য কথাগুলো বেরিয়ে এসছে। সেদিন 21শে আগস্টের ষড়যন্ত্রের আসল রহস্য বেরিয়ে আসবে যেদিন এই দেশে প্রতিষ্ঠা হবে জনগণের সরকার। প্রিয় ভাই বোনেরা, হাসিনার কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, মুক্ত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেদিন অবশ্যই প্রতিটি গুম, খুন, অপহরণের দায়ে হাসিনার বিচার। হাসিনার কবল থেকে যেদিন বাংলাদেশ মুক্ত হবে, পাকিস্তানি হায়নাদের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কাজেই হাসিনা হায়নার কবল থেকে ইনশাল্লাহ বাংলাদেশ মুক্ত হবে, হতে হবে, এটি স্বাভাবিক। সেদিন 21শে আগস্টের আসল রহস্য বেরিয়ে আসবে। সেদিন বেরিয়ে আসবে যে সেনা হত্যাযজ্ঞের রহস্য, সেনা যে হত্যাযজ্ঞ বিডিআর পিলখানায় হয়েছিল, কেন 100 ঘন্টা সময় পাওয়ার পরও সেদিন শেখ হাসিনার ভূমিকা কি ছিল, সেদিন সেটিও বেরিয়ে আসবে, সেই রহস্য বেরিয়ে আসবে সেদিন। আমি আগেও বলেছি, আমি আজ আবারও বলছি, একজন মাত্র ব্যক্তির ক্ষমতা লিপ্সার কারণে পরাজিত হতে পারে না বাংলাদেশ। একজন মাত্র ব্যক্তির লিপ্সার কারণে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা হতে পারে না ধূলিসাৎ। দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের প্রতি, বাংলাদেশের পক্ষের যারা শক্তি, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন, এরকম প্রতিটি মানুষের প্রতি আমার আহ্বান, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই রাষ্ট্রটিকে কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দিতে পারি না। এই দেশটা কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো দলের একা নয়। এই দেশটা আপনাদের, আপনারা যারা এখানে যুক্ত আছেন আজকে, আপনাদের সকলের। এই দেশটা আপনাদের আশেপাশে যত মানুষ আছে যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, আপনাদের সকলের হচ্ছে এই বাংলাদেশ। তাই আসুন 75-এর আজকের এই দিনে, 75-এর নভেম্বরের সেই অপরাজিত অপশক্তি, সেই পরাজিত অপশক্তি, পুরনো শকুনের ছোবল থেকে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আবার আমরা সকলকে জাগিয়ে তুলি, দেশের প্রতিটি নাগরিককে আমরা জাগিয়ে তুলি, বাংলাদেশটাকে আমরা মুক্ত করি। আজকে আপনারা যারা এখানে সংযুক্ত আছেন, আপনারা প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদের, বাংলাদেশি জাতীয়তাবাদের এক একজন সৈনিক। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতীয়তাবাদী শক্তির, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি সৈনিকের প্রতি আহ্বান আমার, যে এই জাতীয়তাবাদী শক্তিকেই দায়িত্ব নিতে হবে। এই জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি সৈনিককে, প্রত্যেক সৈনিককে নেতৃত্ব দিতে হবে। কিসের নেতৃত্ব, কিসের দায়িত্ব? নেতৃত্ব হচ্ছে এই অবস্থা থেকে দেশকে বের করে নিয়ে আসার, এই সিচুয়েশন থেকে দেশের মানুষকে বের করে নিয়ে আসা। কাজেই এইটি করতে হলে প্রথম যে শর্ত, সেই শর্তটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হতে হবে। ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে একমাত্র আমরা পারবো এই অবস্থা থেকে আমরা দেশকে বের করে আনতে। সকলে চোখ কান খোলা রাখবেন, সজাগ দৃষ্টি রাখবেন। ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, যেদিন গণতন্ত্রের পক্ষে শক্তির বিজয় অনিবার্য, যেদিন বাংলাদেশের পক্ষের শক্তির বিজয়
অনিবার্য। আজকের এই বিপ্লব ও সংহতি দিবসে এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের অর্জন, এই হোক আমাদের আশা, এই হোক আমাদের আকাঙ্ক্ষা। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজকের মাননীয় প্রধান অতিথি সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আবারও আজকে এই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং এই সময় দেওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে সবাইকে, সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী আজকে যারা বক্তব্য শুনেছেন, যারা আমরা আশা করি আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় যে বক্তব্য দিয়েছেন, এটা আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছাতে হবে এই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং মেসেজ, দেশ জাতির জন্য এবং বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলনের জন্য এই জিনিসগুলো, মানুষের এই বক্তব্যগুলো জানা খুবই প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আজকে অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দিবেন, বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করবেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আল হাজেম মালিক সাহেব। বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। ধন্যবাদ। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধন্যবাদ দেই প্রথম আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে অনেক তথ্য উপাত্ত দিয়ে দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন। আমরা গ্রেটফুল যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। এবং প্রধান অতিথির সাথে সাথে প্রধান বক্তা এবং নজরুল ইসলাম খান গুরুত্ব, আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বক্তব্য। মুহূর্তে যারা আমাদের বক্তব্য শুনেছেন আর যারা শুনেননি, এই আপনারা কন্টিনিউয়াসলি রিপিট করে আপনারা একটু দেখবেন, বুঝবেন। এবং এইখানেই আমাদের অনেক ইনস্ট্রাকশন আমাদের মধ্যে আমরা পেয়েছি। এবং আমি মনে করি যে বাংলাদেশে এবং প্রবাসে এবং ইউকেতে আমরা যে যেখানে আছি আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এবং অবশ্যই আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ইসলামিক প্রভুদের এবং জাতীয়তাবাদী নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে। এবং প্রবাস থেকে, যুক্তরাজ্য থেকে আমরা জয়েন করবো ইনশাল্লাহ। ইউরোপ থেকে আমরা জয়েন করবো। গোটা বিশ্বে আমরা যে যেখানে আছি আমরা সবাই আমরা ইনশাল্লাহ এই ব্রিগেডে আমরা জয়েন করবো, মুক্তিযুদ্ধে আমরা জয়েন করব ইনশাল্লাহ। আমাদের এই অর্জিত স্বাধীনতাকে আবার আমরা রক্ষা করব, সার্বভৌমত্ব রক্ষা করব, ভারত মুক্ত, ভারতের দাবিদার মুক্ত সরকার গঠন করব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। আমাদের বিজয় নিশ্চিত। আগামীতে সবাইকে আবারও আগামীতে যে কোনো অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি ফার্দার ইনস্ট্রাকশনের অপেক্ষা করবেন। আজকে একটা জিনিস যেটা আপনারা মনে রাখবেন, আমাদের নেতাদের নির্দেশ দিয়েছেন এবং আওয়ামী লীগের নেতা হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে এর আগেও বলেছিল একটা লাশের পরিবর্তে 10টা লাশ পালাবা, এবং তার ভিডিওটা দিয়ে ডান্স করে ক্ষমতায় আসছিল। এই বিষয়গুলি আপনাদের মাইন্ডে রাখতে হবে। আমাদের বক্তব্য এটা আপনারা শুনবেন। আর শেখ হাসিনা এই অসাধু এবং মিডনাইট সরকার
ভারতের তাবেদার, ভারতের রক্ষিতা হাসিনা যে বক্তব্য দিয়েছে এটা আপনারা চিন্তা করবেন, এবং এইটার মধ্যেই আপনাদের ইনস্ট্রাকশন আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন এবং পেয়ে গেছেন, এবং ইনশাল্লাহ গণতন্ত্র ফিরে আসবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আবারও পুনরায় দাবি করে, যে কোনো তার বিনিময়ে হলেও আমাদের মা আমাদের নেত্রীকে মুক্তি করব ইনশাল্লাহ। যতদিন না পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, যতদিন না পর্যন্ত বাংলাদেশের এই মানবাধিকার সুপ্রতিষ্ঠিত না হবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি না হবে, ততদিন পর্যন্ত আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা শপথ নিব এই মিডনাইট সরকারকে আমরা যুক্তরাজ্য এবং ইউরোপের গোটা বিশ্বে তাকে আমরা অবাঞ্ছিত করব এবং প্রমাণ করব যে দেশের মান আমরা রক্ষা করব, দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে আমাদের জীবনও যদি দিতে হয় আমরা সেই জীবন দিতেও প্রস্তুত। এই প্রস্তুতি, এই শপথ নিয়ে আজকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে চাই। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায় হন। যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, ইউরোপ, আমেরিকা, গোটা বিশ্বের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়।